আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি বৈঠক হয়েছে। একটি বলা চলে পত্রিকায় যেভাবে এসেছে একটি এক্সক্লুসিভ বৈঠক, একান্ত বৈঠক হয়েছে। আপনারা জানেন নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক চলছে ভারতে। সেই বৈঠকে ডক্টর খলিল একদিন আগেই চলে গেছেন, দুদিন আগেই চলে গেছেন। বৃহস্পতিবারে বৈঠক, উনি মঙ্গলবার চলে গেছেন ভারতে এবং এই বৈঠকটি হয়েছে। এবং এই বৈঠকে কি হলো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি একটি গোঁজামিলের নির্বাচনের দিকে দেশ আবার যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। গতকালও নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেখানে একদিনে সংসদ ও গণভোটের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা এখনো ঠিক হয়নি। নির্বাচন কমিশন বলছে যে তারা গণভোটের যে আইনটা হওয়ার কথা সেটি এখনো তারা পায়নি, যার জন্য তারা বসে আছে। তো সব মিলিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো নির্বাচনের বিষয়টা এবং অন্যান্য বিষয়গুলো। প্রথমে আমরা যদি একটু শুরু করি যে অজিত দোভালের সঙ্গে যে বৈঠকটা হলো, সে বৈঠকটা ধরেন হাসিনার ফাঁসির আদেশের অনেক দুদিন পরেই এই যে অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে যে বৈঠক, এই বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে? ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমরা যতটুকু আভাস পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে। বাংলাদেশ ফেরত চায় হাসিনাকে। তো আপনি তো খোঁজ খবর রাখছিলেন, আপনার কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই। জি, প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি। এছাড়া মালদ্বীপস আছে, ইন্ডিয়া তো অবশ্যই আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ সেটার অংশ। তো এটা একটা ফর্মাল বৈঠক। আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা উপদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি, আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না। গত বছর 2024 নভেম্বরে আমরা যখন এই কনক্লেভের পার্ট হইলাম, তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল, তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব। তো আমরা সেটার অংশ। এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই 5টা দেশে, এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ গেছে। বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 1, 2 নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে। সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি? এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিট সরকারকে হটায় দিতে পারে না বা এই ধরনের জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসের সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি,
সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি, যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন, আপনি যদি 2014 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আমি আপনি না, বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন, তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার, আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যেই জায়গাটা অবস্থান, সেটা বাংলাদেশের সবাই, যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবার সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না। এই বার্তাটা যেহেতু আছে, সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলা, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড। এর বাদে যেটা হয়েছে, যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন, হ্যাঁ, ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে, সেই থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী, সেটা এক্সপেক্টেড। যদি না করো, সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না। বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে, সেখানে আমাদের আর তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই। আমরা এখন নিজেদের মতে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা, কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম 2 দিন আগে, যেটাতে আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল, সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল, এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল, যেই একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ, জ্বালানি, প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। তো আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে
যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে। আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি, ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার বলতে তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপগুলো হয়েছে, আমি আশা করব আপনারা যেইভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। তো আমি আমি আপনার লিখিতের সঙ্গে একমত যে ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না। যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা, আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না, মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন। তো সেই জায়গাটায় ভালো, এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোশিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে, তাহলে বেটার। নাইলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না। মানে জি জি, এখন আর বড় কথা হলো এখানে তো লুকাছাপা কিছু হইতেছে না। আমি এটাও অ্যাপ্রিসিয়েট করি যে লুকায় কেউ দিল্লিতে গিয়ে দেখা করলো, অথবা এখানে এসে লুকায় দেখা করলো। আমাদের বর্ডারে যেমন লালমনিরহাটে কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ কারোর সাথে দেখা করছে কিনা গত 2-3 মাস আগে, সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে। লুকায় কিছু হবে না, যা করেন জনগণের কাছে পরিষ্কারভাবে করেন, জনগণকে জানতে দেন, জনগণের সমর্থন আপনারা পাবেন। মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে ভাই, ভারত যেহেতু আমরা পাল্টাইতে পারবো না, মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না, আমরা এখন আমেরিকার পাশে চলে যাব, আমরা এখন সৌদি আরবের পাশে চলে যাব, আমাদের প্রতিবেশী হবে, সেটা তো সম্ভব না। সো যতটুকু সম্ভব, অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, মাতবরি করবেন না, আপনি দাদাগিরি করবেন না, আপনি মানে প্রতিবেশীর মতো থাকেন। হাসিনার যেই সুবিধা দিছে আপনাদেরকে ওইটা শেষ, ওই চ্যাপ্টার ওভার, শেষ, ওইটা বুঝতে হবে। তো আমি মনে করি যে আবার ধরেন আপনি দেখেছেন যে আমাদের ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া টুডে টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর, কথা বলার যে স্টাইল, ইন্ডিয়া টুডের থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দেই তাহলে মাইনরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা। মানে একটা ফালতু সব ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট কোনো বক্তব্য আসতেছে না। ওই মাইনরিটি ইস্যু, এই ইস্যু, ওই ইস্যু মিলায় তারা একটা ভজঘট পাকানোর চেষ্টা করতেছে। বাট মেইন স্ট্রিম মিডিয়া
তারা কিন্তু ধরেন এই বিষয়টাকে তারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনা থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে হাত ছড়াই নিছে আর কি। এটা মনে হচ্ছে। আপনার আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব। এখানে আমি মিস্টার তৌহিদকে ধন্যবাদ দিতে চাই যে উনি আপনি যদি ওনার প্রথম থেকে 5ই আগস্ট পরবর্তী ওনার বক্তব্যগুলো অবস্থান এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যেই জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন সেগুলোর আমরা সমালোচনা করছি এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার কাছে মনে হচ্ছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা মেরুদণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন। বাট দুইটা জায়গা আমার আপত্তি আছে কোনো ভাই। একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা হাসিনা সংক্রান্ত ব্যাখ্যার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো? আমাদের দেশের মিডিয়া আছে, সেটা ভালো লাগে না আপনাদের? তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে। আল জাজিরা, আপনারা বলেন আল জাজিরার সাথে ইন্টারভিউ করবেন, আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ করবেন, সিএনএন এর সাথে করবেন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। যেগুলো নিউট্রাল তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো জানান। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এই যে ভারত যে জিনিসটা সবসময় করে যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলা করে। তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি আপনি একজন ডিপ্লোম্যাট, আপনাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে। আমার মতো তো আপনি বলতে পারবেন না যে ভারতের তেরি বেরি করলে থাপ্পড় দিয়ে বসায় দিব, আপনি বলতে পারবেন না। বাট আপনার প্রথমেই বলা উচিত এইসব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন, বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি। আমি ডিপ্লোমেসি অত বুঝি না, পড়াশুনো আপনাদের লাইনে করি নাই, বাট এটা সাধারণ জিনিস। তো সেই জায়গায় আপনাকে ক্লিয়ার করা উচিত ছিল। তবে আপনি যেটা বললেন সেটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যে ব্যক্তি তিনি কেন ভারতের একটা চ্যানেলে সাক্ষাৎকার দিবেন? ভারতের কোনো মন্ত্রীকে আমাদের চ্যানেল সাক্ষাৎকার নিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে তৌহিদ হোসেন একটু ভারতপন্থী, এটা আমরা সবাই জানি। উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন। মানে ভারতে কাজ করেছেন মানে আমাদের হাই কমিশনে তিনি কর্মকর্তা ছিলেন, সম্মত রাষ্ট্রদূতও ছিলেন। তো ওইটা হচ্ছে গিয়ে ওনার দীর্ঘ সময় পোস্টিং এবং আপনি যদি দেখেন যদি প্রেজেন্টারকে বলছিলেন ভাই বলে সম্বোধন করছিলেন, ভাই জি জি, খুবই অবজেকশনেবল সম্বোধন করছিলেন। আমি আপনাকে বলতে পারি কনক ভাই, তাই না? আমি বলতে পারি কিন্তু এখন আপনি যখন মন্ত্রী হয়ে যাবেন বা আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন আপনি একটা একটা পজিশনের একটা অনার তো আছে তাই না? এবং আমি কিন্তু সেই প্রেজেন্টারে সেই অনারটা আমি দেখি নাই। বা আমাদের তৌহিদ হোসেন যে দেখলে আমার কেন যেন মনে হয় কি জানেন তো উনি একটু বাঁকা হয়ে থাকে সবসময়, দাঁড়াইতে পারে না সোজা হয়ে। উনি মেরুদণ্ড সোজা আমি দেখি না। মনে হয় যে উনি সবসময় একটু বাঁকা হয়ে আছে। কেমন যেন একটা peculiar একটা আমরা চাই যে এগুলো ইয়ে হোক। মানে আমরা এখন হাসিনার বিচারটা ফাইনালাইজ করতে চাই যেন দৃষ্টান্ত হয়ে থাকে পৃথিবীর বুকে যে গণহত্যাকারীদের কোনো ক্ষমা নাই। তো আপনার ওই থেকে শব্দ আসছে খুব সম্ভবত বাইরে কাজটা করছে নাকি? আমি এখানে আমার গার্ডেনার সে গার্ডেন ক্লিন করতেছে, সরি ফর ওকে ম্যাটার অফ 5 মিনিটস। তো আমরা কি অন্য প্রসঙ্গে যাই যে একটি গোজামিলের নির্বাচনের পথে বাংলাদেশ যাচ্ছে আর কি। ধরেন গতকাল আমরা যেটা দেখলাম যে 13টা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে নির্বাচন কমিশন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, নাগরিক অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাসদ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ লেবার পার্টি, মাইনরিটি জনতা পার্টি। এত পার্টি আছে তাও জানি না। 55টা নিবন্ধিত দলের মধ্যে 4 দিনে 48 দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো, ধরেন আজকে নভেম্বরের 20 তারিখ, তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের 5 থেকে 7-এর মধ্যে, আর নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে। তো আজকে থেকে যদি আপনি হিসাব করেন নভেম্বর 20 থেকে ডিসেম্বর 20, 30 দিন ধরেন, ডিসেম্বর 20 থেকে জানুয়ারি 20, 30 দিন, 60 দিন, ওইদিকে ধরেন আপনি আরো 15 দিন। তো 75 দিন ধরেন আমরা ধরে নিলাম, মানে 75-76 দিন ধরেন আজকের দিন থেকে। তো 76 দিন আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার
তারা এখনো কর্মপরিকল্পনা চাচ্ছে। গণভোট ও আচরণবিধি প্রতিপালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। মাঠ প্রশাসনের রদবদল ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে নানা বিতর্ক চলছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এটার আলোকে একটা স্লাইড তৈরি করেছিলাম যে বিএনপি বলছে যে একই দিনে নির্বাচন ও গণভোট, ইসির স্পষ্ট পরিকল্পনা চেয়েছে। ডিসিদেরকে বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তা দিয়ে রিটার্নিং অফিসার বানানোর প্রস্তাব দিয়েছে বিএনপি। আচরণ বিধিতে শাস্তির বিধান স্পষ্ট নয়, এটাকে সাধারণীকরণ, জেনারেলাইজ করার বা ক্লিয়ার করার একটা দাবি জানিয়েছে বিএনপি। জামাত ইসলামী ডিসিএসপির রদবদলকে পরিকল্পিত বলছে। জামাত ইসলামী বলছে যে একটা জায়গায় কাউকে বদলি করা হচ্ছে, আবার সে বসে যাওয়ার আগে আবার বদলি করা হচ্ছে। এটাকে তারা পরিকল্পিত বলছে। তারা, জামাতের দাবি হচ্ছে তফসিলের পরে লটারির মাধ্যমে এইসব বদলিগুলা করতে হবে। একই দিনে 2 ভোটে ভোটার বিভ্রান্ত হবে বলে জামাত মন্তব্য করছে। আচরণবিধির অসঙ্গতি তারা তুলে ধরছে। এনসিপি বলছে গণভোটের প্রক্রিয়া, নীতিমালা ও সময়সীমা জানতে চেয়েছে। আচরণবিধিকে নিপীড়নমূলক বলে সমালোচনা করেছে। পোস্টার নিষিদ্ধের বিরোধিতা করেছে। দলীয় প্রধান ছাড়া অন্য ছবি নিষিদ্ধে সৃষ্ট জটিলতা তুলে ধরে তারা প্রশ্ন রেখেছে। গণসংহতি আন্দোলন একই দিনে 2 ভোটে আলাদা বুথের প্রয়োজন বলে মন্তব্য করেছে। গণনার সময় দীর্ঘ হবে বলে মন্তব্য। পোস্টার, বিলবোর্ড নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি। দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া আইন সংশোধনকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য। নাগরিক ঐক্য এবং অন্যান্য দল বলছে অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমার প্রস্তাব। আওয়ামী ঘরানা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ঠেকানোর দাবি। নিরপেক্ষ নির্বাচনের জন্য নানা প্রস্তাব তারা দিচ্ছে। নির্বাচন কমিশন বলছে যে গণভোট আইনের জন্য তারা অপেক্ষা করছে, আইন হলে তারা প্রস্তুতি শুরু করবে। এখন ডক্টর ইউনূস খুব সম্ভবত 13 তারিখে এই ঘোষণাটা দিয়েছেন যে নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হবে ইত্যাদি ইত্যাদি। 7 দিন পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত গণভোটের আইন যেটা গভর্নমেন্ট যে ইয়েটা ওইটা এখনো আসে নাই। তো কঠোর আচরণবিধি বাস্তবায়নে সবার সহযোগিতা আছে চায় নির্বাচন কমিশন। এখন তো এই যে ধরেন এইসব এই বিষয়গুলো তো আছে। পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে আমাদের যেটা আমরা দেখছি আরকি যে নির্বাচন কমিশনের এখনো ধরেন ওই যে বডি ক্যামেরা কেনা হবে, এখনো ড্রোন কেনা হবে। আমি যদি আপনাকে একটা সংবাদ দেখাই, তারপরে আপনার সাথে আলোচনায় ছেড়ে দেবো আপনার কাছে। আ এই সংবাদটা যদি দেখেন প্রথম আলোর, জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে, অর্থ উপদেষ্টা। আ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছিল। তো এই যে অবস্থাটা, আপনি কি মনে করেন নির্বাচনের দিকে দেশ যাচ্ছে? কি পরিস্থিতি কি? জি, অবশ্যই নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, বাট সেটা কেমন নির্বাচন, দ্যাটস দ্য কোশ্চেন। গোজামিল জি, এখন প্রথমে যেটাতে আসি, আপনি যে ভুলে যাবো হয়তো বডি ক্যাম, হ্যাঁ এটা আগে থেকেই সিদ্ধান্ত ছিল, সেই জায়গায় ইলেকশন কমিশনে সেই ডিমান্ডটা করছিল। ভাই বডি ক্যাম বা অন্যান্য জিনিসগুলো এগুলো হচ্ছে আনুষঙ্গিক। হাজার বডি ক্যাম থাকুক, হাজার অনলাইন থাকুক, আপনি কিন্তু জিনিসটা ঠেকাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত। আমি একটা বিষয় একটু অ্যাড করে দিই। দর্শক, সুমন মেজর সুমন প্রায় 60টি নির্বাচন কন্ডাক্ট করেছেন বাংলাদেশে। তো নির্বাচন নিয়ে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, ধরেন এই যে বডি ক্যামের কথা বলছি আমরা, ড্রোনের কথা বলছি আমরা, কি করবেন আপনি বডি ক্যাম দিয়ে রেকর্ড করে কি করবেন? ওই বডি ক্যামের ফুটেজ দেখে যে ওই সিদ্ধান্ত হইতে হইতে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে। এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। তো জি মূল জায়গাটা কি, মূল চ্যালেঞ্জটা কি, কেন আমরা এটাকে গোঁজামিলে নির্বাচনের দিকে যাচ্ছে বলে মনে করছি? আপনার একটা বিশ্লেষণ সব মিলায় যদি একটু বলেন, এদের জি দাবি এবং সবকিছু মিলিয়ে। জি। জি জি তো যেটা বলছিলাম যে আনুষঙ্গিক জিনিস সেগুলো থাকবে, অবশ্যই এগুলো হলে ভালো হয়, বাট আসল যে জিনিস কোনটা, আসল জিনিসটা হচ্ছে নির্বাচনের যারা স্টেক হোল্ডার্স, এক হচ্ছে রাজনৈতিক দলগুলা, 2 নাম্বার সরকার, 3 নাম্বার হচ্ছে ইলেকশন কমিশন, 4 নাম্বার যেটাকে আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে জনগণ। সেই জায়গায় কি আমরা এক জায়গায় আসতে পারি? আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা, ইলিয়াস, আপনি, আমার মনে হয় আপনাদের এডিটোরিয়াল পলিসিতে নেক্সট
3 মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার। হাসিনা ওকে, আওয়ামী লীগ ওকে, মানে তারা এখন পচা শামুক, হ্যাঁ পা কাটবার ভয় আছে, একটু সাবধান থাকবো। বাট আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে গড়তে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার। ঐকমত্য কমিশন তো ফেল করে গেছে, টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছুই তারা করতে পারে নাই। এখন দেখেন, রাজনৈতিক দলগুলো যখন একটা ঐকমত্যের জায়গায় আসবে যে না ঠিক আছে, একটাই জুলাই সনদের আগেই যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসা উচিত ছিল, ডিক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ তাদের স্বাধীনতার পরে প্রথমেই করছে, এক পাতার 2 লাইনের জিনিস। সেটা হচ্ছে এই পরিস্থিতিতে ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে ন্যায় বিচার, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল আগামী 1টা বা 2টা নির্বাচন যেভাবে তারা মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না, সেটার প্রমিস করছি। যখন এই ঐক্যমত্যে আসে জিনিসটা, আপনারা বললেন পলিটিক্যাল পার্টি তো তাদের কথা রাখে না, নো, তাদেরকে এটা দেশের জনগণের কাছে নিজেদেরকে যে না নিজেরা তার মানে আন্তরিক সেটা প্রমাণের জন্য এই একটা ডিক্লারেশনে সাইন করা জরুরি। এখনো সময় আছে। ভালো হয়েছে ঐকমত্য কমিশন চলে গেছে, পালায় গেছে, কোথায় গেছে আমি জানি না, বাট এখন আমরা যারা আছি বৃহৎ রাজনৈতিক দলগুলোকে সেটা নিতে হবে। 2 নাম্বার, আপনারা এবং আমরা জনগণ, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যখন বলবো যে ঠিক আছে তোমরা 5টা ব্যাপার তোমাদের নির্বাচনী যেটা আমরা বলি ম্যানিফেস্টো, ঘোষণা, যেটা অঙ্গীকার, সেই জায়গায় অন্তর্ভুক্ত করবা কি করবা না সেই চ্যালেঞ্জ তাদের করতে পারি। যদি তোমরা অন্তর্ভুক্ত করো তোমরা ভোটের কনসিডারেশন আসবে, যদি না করো তোমরা ভোটের কনসিডারেশন বাদ। 1 নাম্বার, যে গুম খুন এবং জুলাই অভ্যুত্থান যা আছে সেগুলা সেই সময় যে হত্যা সেগুলার বিচারটাকে সম্পূর্ণ করবার অঙ্গীকার, যে সেগুলো আমরা সম্পূর্ণ করব। 2 নম্বর হচ্ছে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বাজদের বিচার আমরা কমপ্লিট করব, তাদেরকে আমরা কেউ সাথে রাখবো না, নির্বাচনে তাদের থেকে কোনো অনুদান টাকা কোনো কিছু নিব না, এবং আমরা ক্ষমতা আসলে তাদের সঠিক বিচার করব। 3 নম্বর হচ্ছে আমাদের যেই যেটাকে আমরা বলি সংস্কার, একটা বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সংস্কারটা জরুরি। ধরেন কিভাবে হাসিনা এই গত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নোজ ডাইভ করাইছে, পুরা একদম গাত্তার মধ্যে ফেলে দিছে। কি ওই লটারি সিস্টেম করে রাখছে, ভর্তির ক্ষেত্রে বাচ্চারা লটারি সিস্টেমে। ভাই তাহলে আপনারা বিসিএস, প্রশাসন, আপনাদের নির্বাচন কমিশন, সরকার লটারি করেন না কেন? 10 জনের নাম দেন, কনক লটারিতে চলে আসলে কনক উপদেষ্টা হবে। সেভাবে তো হচ্ছে না ভাই, একটা তারা নিয়ম মেনে চলতেছে। সেই জায়গাটাতে সেই সংস্কারগুলা তারা করবে, সেটার অঙ্গীকার তাদেরকে করতে হবে। তো এই যে অঙ্গীকারের জায়গা, সেটা যদি তারা একসাথে করে তখন কিন্তু জনগণ বেছে নেওয়ার সুযোগ পাবে, তখন মারামারি হানাহানি সেই জিনিসগুলো হবে না। এখন আমরা যদি আসি ওইখানে প্রস্তুতির ব্যাপারে, প্রথমে আসেন যে হ্যাঁ সরকার বলছে যে একটা নির্বাচন করবে, এবং আমি মনে করি আমাদের পুলিশ প্রশাসনের একটা ঘোষণা আপনি নিশ্চয়ই দেখছেন, যে পুলিশ প্রশাসন বলেছে যে 2018 এবং 2024 সালের ভোটারবিহীন অথবা দিনের ভোট রাতের নির্বাচনে সংশ্লিষ্ট যে পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে তারা সাইডলাইন করে রাখবে, প্রত্যক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণের তাদের সুযোগ থাকবে না। দ্যাটস এ গুড ডিসিশন। বাট আমরা অন্য কোনো আমাদের জনপ্রশাসন অথবা বিভিন্ন বাহিনী থেকে এই ধরনের কোনো অঙ্গীকার পাই নাই। জনপ্রশাসন আমার বিশ্বাস আছে সেটা তারা নিশ্চিত করবেন, আর বাহিনী ধরেন সেনাবাহিনী বা যারা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি সেটার জন্য যে রিফর্মস দরকার, আমার মনে হয় না প্রফেসর ইউনূস সেটা চিন্তা করেন বা সেই রাস্তায় আগাচ্ছেন। উনি সেনাবাহিনীর বর্তমান লিডারশিপের সাথে একটা সহ অবস্থান রেখে আগাতে চাচ্ছেন, এবং উনি আশা করছেন, উইশফুল থিঙ্কিং, সেটা হচ্ছে যে না ওই ধরনের কর্মকর্তাকে রাখা হবে না। এখন জিনিসটা দেখেন ভাই, দিনের ভোট রাতে কিভাবে হয়েছে সেটা আমার দেশ মাহমুদুর রহমান ভাই একটা জেনারেলাইজ করে একটা জিনিস দিচ্ছেন, বাট এগুলো আমরা জানি, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে নাম সহ দিছিলাম, যে কিভাবে কিভাবে ডিজিএফআই থেকে তখন বিভিন্ন মাঠ পর্যায় পর্যন্ত, সেটা পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সেনাবাহিনী, প্রতি জায়গায় জিনিসটা বন্দোবস্ত করা হয়েছিল। স্কিমটা কি ছিল, কারা কারা জড়িত ছিল,
নির্বাচন কমিশন সাহস করতেছে না। আমি স্পষ্ট বলে দিলাম, নির্বাচন কমিশন, আমরা অনেক কষ্ট করে একটা লিস্ট তৈরি এবং ঘটনা বর্ণনা সহ দিয়েছিলাম, আমাদেরকে তারা যথেষ্ট সম্মান দিয়েছেন কথা শুনবার জন্য এবং সম্মানের সাথে বলছেন তারা এটা এক্সিকিউট করতে পারবেন না, যে এই ধরনের কর্মকর্তাকে বাইরে রাখা তাদের হয়তো সাহস নাই। তাই আপনাদের সাহস নাই, তারপর আপনারা আশা করতেছেন ভালো একটা নির্বাচন করবেন। একটা এক্সাম্পল দিই ভাই, ধরেন সবকিছু ঠিকঠাক আছে, এখানে কোনো জালিয়াতি, রিগিং বা দিনের ভোট রাতে হবে না, আপনার করতো, হত্যা করতো, বাট পুলিশ তো এখন মাজা ভাঙা, তার শক্তি অন দ্য স্পট, পুলিশ সেগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় বকাচকা 2-3টা লাঠি পেটা করে, এবং তারপরে কিন্তু সারাদিনে সেখানে আর কোনো গন্ডগোল, সেটা খুনাখুনি পর্যন্ত গড়ায় না। এখন কি, এখন আপনার মনে হয় পুলিশ আপনার কথা শুনবে? ভোটাররা সব যারা আছে ওখানে, তারা পুলিশের তো কোনো দাম নাই। এখন যেটা হচ্ছে, আমি যতদূর জানি, আনসার এবং বিজিবির সংখ্যা বাড়ায়, ভোট কেন্দ্র পর্যন্ত সেখানে নিয়োগ করার চিন্তা হচ্ছে। দ্যাট ইজ এ গুড সাইন, তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আমার একটা দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে, আপনারা নিশ্চিত করেন যে উপজেলা পর্যন্ত আর্মি ডেপ্লয়েড যে সিস্টেমটা আমরা দেখে আসছি, সেখানে স্ট্রাইকিং ফোর্স অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত আপনারা থাকবেন, বাট সেই স্ট্রাইকিং ফোর্সকে আপনারা নির্বাচনের 3 দিন আগে এবং নির্বাচনের পরবর্তী 3 দিন, এই 7টা দিন আপনারা ইউনিয়ন পর্যায়ে মিনিমাম রাখবেন। মানে কি, আপনাদের ধরেন যে ডেপ্লয়মেন্ট, সেখান থেকে আপনারা 16টা পিক আপকে 8টা ভাগে 2-2 করে ভাগ করে নিশ্চিত করবেন সারা প্রতিটা গ্রাম এবং ইউনিয়নের পর্যায়ে যা আছে নোডাল পয়েন্টস সেখানে যাবে, এবং এমনভাবে স্থাপিত থাকবে যে ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে যদি কোথাও কোনো গন্ডগোল হয়, পুলিশ ফেইল করে, সেই জায়গায় তারা ইন্টারভিন করতে পারে। সেখানে বডি ক্যাম, ড্রোন কোনো কিছু দিয়ে কাজ হবে না, যদি না ওইভাবে আপনি ডেপ্লয়মেন্টটাকে পুশ ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, নির্বাচনের দিনটা আসলে শুধু গোলযোগের দিন না। নির্বাচন আপনি যখন তাফসিল ডিক্লেয়ার করবেন, তারপর থেকে নির্বাচনে যে প্রচার অভিযান হবে, সেখানে তো 2টা জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমাদের ফোর্সকে, পুলিশকে সব জায়গায় কিন্তু তখন থেকে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে যাইতে হবে। সেটা কি সম্ভব? আর্মি যতই বলুক তারা 90,000 ডিপ্লয় করবে, এটা ইম্পসিবল। আর্মি আগের মতো ডিপ্লয় করবে, তাদের ট্রুপস মাঠে আছে, রেস্ট অ্যান্ড রিফিটের জন্য 50%কে পাঠানো হয়েছে, তারা রিফ্রেশড হয়ে আসবে, ইটস ওকে। আর্মি যে পর্যন্ত থাকুক না কেন, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। দেখেন, আজকে যদি এই একটা নির্বাচন আমাদের গোলযোগপূর্ণ হয়, সহিংসতা হয়, তখন কিন্তু ভারত এবং তার সাথে যারা লোক আছে তারাই বলবার সুযোগ পাবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। যেই দল পাওয়ারে আসবে সে কি চাবে যে আমি একটা গোলযোগপূর্ণ নির্বাচনের সিল কাঁধের মধ্যে নিয়ে সরকার গঠন করব? আপনাদের তো আপনাদের ভালোর জন্যই হবে সেটা। তো এই যে লুপহোলস গুলো আছে, আবার আপনি দেখেন গণভোট, এখন ওই প্রস্তাবনায় 2-একটা পার্টি বলছে আলাদা বুথ। ভাই, আপনি এখানে ভোট দিয়ে আমরা জানি যে আমাদেরকে প্রেসিডেন্ট প্লাস হচ্ছে সেনেটর প্লাস হচ্ছে কংগ্রেসম্যান প্লাস হচ্ছে লোকাল মেয়র সবকিছু একই সাথে একই ভোটে আমরা সিলেক্ট করি, আলাদা বুথের দরকার হয় না। বাট আমি সরকারকে প্রশ্ন করি, আপনারা গণভোট নিতেছেন, আপনারা গণভোটে যে জিনিসটা সংস্কারের যে প্রস্তাবনা বা জুলাই চার্টারকে রাখতেছেন, আপনারা কি আপনাদের দায়িত্বে জনগণকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওয়াকিবহল করতেছেন, নলেজেবল করতেছেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে কি আর না মানে কি? আরে ভাই, সরকারি তো এখনো ক্লিয়ার না, সরকারি তো ক্লিয়ার হ্যাঁ, না যে কি করবো আমরা। হ্যাঁ, এই জায়গায় সরকারের কিন্তু যদি সত্যি, এটা তো জুলাই ঘোষণাপত্র তো আপনারাই লিখছেন, আপনারাই দিচ্ছেন জনগণের পক্ষ থেকে, এটা তো আপনাদেরই দায়িত্ব যে ভাই, এটাকে সহজ করে লোকের কাছে বলা। লোকে তো ওইখানে গিয়ে 10 মিনিট ধরে সেটা পড়বে না। আপনি শোনেন ভাই, প্রচারণা চালাচ্ছেন না না, কিছু। আমরা আসলে একটা বিশাল সুযোগ হারাইছি। আপনি যে বলছিলেন শিক্ষাক্ষেত্রে সংস্কার বা অন্যান্য সংস্কার, ডক্টর ইউনূসের আসলে এই গোটা এই গত 15 মাস যদি বিশ্লেষণ করেন, ওনার একটা কাজই খুব বেস্ট একটা ওয়ার্ক হয়েছে, যে জুলাই বিপ্লবের বিষয়টাকে উনি জাতিসংঘ দিয়ে তদন্ত করাইছে। এটা ওনার মাথার থেকে একটা ভালো জিনিস বেরিয়েছিল। কারণ এই জাতিসংঘের এই ইনভেস্টিগেশন রিপোর্টটা
এটাই ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি এবং এটাই স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় আছে। আর কোনো কিছুই জুলাই বিপ্লবের পরে ওনার কোনো কার্যকর সিদ্ধান্ত দেখি নাই। হাসিনার বিচার হইতে 15 মাস সময় লাগে না। যেখানে রক্তের দগদগে ঘা মানে ছাত্ররা কাতরাচ্ছে, যেখানে সকল কিছু মানে জ্বলজ্বলে দগদগে ঘায়ের মতো মানুষের মনের মধ্যে, সেখানে এই বিচার হইতে 15 মাস লাগে না। এই বিচার তাও হইছে, ভালো কথা। আমরা ভুলে গেছি যে কিভাবে কারা এই 626 জনকে আশ্রয় দিছিল, কারা এই সেনাবাহিনীর জেনারেলদেরকে পালায় যেতে সহায়তা করছে, কারা কোথায় কি করছে, আমরা এগুলো সব ভুলে গেছি, আমরা সব ভুলে যাই। এবং ডক্টর ইউনূসের ব্রিটিশ আমলের মানুষ তো, আর্মির ইউনিফর্ম দেখলে ওনার ভয় লাগে বোধহয়, উনি কোনো জবাবদিহিটাই উনি চাইতে রাজি না। তো আপনি মানে 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 এটা ভাই খুবই ক্লিয়ার কথা। আমরা বারবার বলছি ভাই, ছাগল দিয়ে হাল চাষ করতেছেন, ঐক্যমত্য কমিশন মানে একটা ছাগল দিয়ে আপনি হাল চাষ করতেছেন, তাই হয়েছে, লেজে গোবরে করে ফেলছে। না ভাই, জুলাই ঐকমত্য সনদ আপনি কমিশনের দেখেন, ব্যাপারে আমার যে অবজারভেশন সেটা আপনারটা হচ্ছে ছাগল দিয়ে। আমার কিন্তু যেটা মনে হয়, এবং এটা দুর্ভাগ্যজনক হবে আমার ধারণাটা যদি ঠিক হয়, ঐকমত্য কমিশনের যে সদস্য ছিলেন ধরেন মনির হায়াত এবং যারা, তারা ইচ্ছা করে কিন্তু, এটা ছাগল না যে তারা বুঝেন না, তারা বুঝে সুঝেই কিন্তু অনৈক্য লাগাই দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। যাতে আমাদের কি ভাই, এখন আমাদের উচিত ওকে হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ যাতে আর কখনো না আসতে পারে, দেশে ফ্যাসিজম কায়েম না হয়, সেই ব্যাপারে একমত হই। পরে বাকিগুলা বছরের পর বছর সেই জিনিসগুলা পলিটিক্যাল কালচারেই সেগুলো অ্যাডজাস্ট হয়ে আসবে। তারা তো সেইটা না করে অন্য আপনি জায়গায় হাত দিছেন। না অবশ্যই ওইটা তো অবশ্যই, প্লাস ধরেন এই যে ডক্টর ইউনূসকে ঘাস খায়, উনি বুঝে না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি অবস্থা, বিডিআর কমিশন যে করে রাখছেন, কোনো সাদা শব্দ আছে ওইটা? এই যে গুম খুন কমিশন আপনি করে রাখছেন, ওইটার আপডেট কি? জাতিকে জানাইতে হবে না? এদের মেয়াদও তো শেষের দিকে, মানে যে মেয়াদে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মেয়াদও শেষের দিকে। তো আপনাদেরকে আমরা ফাইজলামি করার জন্য বসাইছি ভাই, সহজ বাংলা কথা। আপনি জ্ঞানী গুণী বুদ্ধিমান, আপনি নোবেল পাইছেন, তো আমি কি করতাম ভাই? আপনার যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, আপনি পারেন নাই। আপনি আপনার থেকেও বুড়া লোকজন দিয়া বসছেন আপনার এই শাসনভার চালাইতে, একটা বিপ্লব পরবর্তী সরকার চালাইতে। আচ্ছা ভাই, বুড়া না বলি, উনি যথেষ্ট, বাট জিনিসটা হচ্ছে উনি যদি না, না কোনো ভাই চাপের শুনেন, মধ্যে থাকেন, ওনার তো এতটুকু বোঝা ভাই উচিত। না, সুমন ভাই, ব্যক্তি ইউনুসের জায়গায় ওনার এই 3-0 থিওরি, ওনার নোবেল পুরস্কার, ওনার গ্রামীণ ব্যাংক, কোনো কিছু নিয়ে আমার কোনো আহ, মানে ইয়ে নাই। কিন্তু আমি আপনাকে যে দায়িত্বটা দিলাম, রাষ্ট্রের যে সুবিধা আপনি এখন নিচ্ছেন, বেতন, প্রোটোকলের যে আরাম আপনি নিচ্ছেন, সেটার জবাব তো আপনি আমাকে দিতে হবে। আমি রেমিটেন্স পাঠাই না বাংলাদেশে, আমার আমার দাবি নাই। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা আপনি চলতেছেন না এখন, তো ওটার দাবি নাই, আপনি এটার জবাব দিবেন না। আপনি বিপ্লব পরবর্তী আপনাকে কি ঘোড়ার ঘাস কাটার জন্য বসাইছি আমরা? এখানে কনক ভাই, যে জিনিসটা আমি আমাদের হতাশ করার জন্য বলতেছি না, বাট ফ্যাক্ট হচ্ছে কি, আপনি যেটা বলেন গুম কমিশনের মেয়াদ 2 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এক নাম্বার। বিডিআর কমিশন তাদের যে রিপোর্ট দিবেন সেই ক্ষেত্রে কি দিবেন, আমার বিভিন্ন চাপের মধ্যে থেকে আমার যথেষ্ট সন্দেহ আছে। ধরেন গুম কমিশনে যে 252টা স্টাবলিশ, যেই জিনিসগুলা প্রমাণিত হয়েছে যে এই 252টা কেস নিয়ে তারা আগাইতে পারে, তার মধ্যে কিন্তু 3টা নিয়ে আইসিটি কাজ করেছে এবং রায় হয়েছে। বাকিগুলোর ভবিষ্যৎ কি বলেন তো ভাই? কোনো ভবিষ্যৎ নাই। মানে এটা কি ও তো আমি জেনারেল আজমি বা আমি কর্নেল এখানে আছি, কর্নেল হাসিনুর আছি, সেই প্রায়োরিটি দিয়ে জিনিসগুলো করা হচ্ছে, বা পলিটিক্যাল বা পার্টি বেসিসে জিনিসগুলো করা হচ্ছে? বাকি যে 249টা কেস আছে যেগুলো প্রমাণিত প্রাথমিক তদন্তে, যেটার এগেন্সে সাক্ষী হিসাবে, তারা কি মানুষ না? তারা কি মানুষ হিসেবে শাহাদাত বরণ করে নাই? তাদের বিচারটা কে করবে? আজকে এই গুম কমিশন যখন তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তারা নিজের বাড়িতে চলে যাবেন। তারা বলতে পারেন যে না, সরকার আমাদের মেয়াদ বাড়ায় নাই। সরকার মেয়াদ বাড়ায়, কেন বাড়ায় নাই সেটা সরকারের কাছে জিজ্ঞাসা করেন। আমি আজকে সরকার এবং গুম কমিশন দুজনের কাছে বলছি, সরকার আপনি কেন বাড়াবেন না বা কেন নিশ্চিত করবেন না যে এই 252টার ব্যাপারে সুরাহা হোক? আর গুম কমিশন, আপনারা যদি চলেই যান, আপনারা কি নিশ্চিত করছেন যে সেগুলোর কাগজপত্র আপনারা আইসিটির কাছে হ্যান্ড ওভার করে যাচ্ছেন? এবং আইসিটি যতদিন থাকে, এটা তো চলমান প্রক্রিয়া হবে ইনশাল্লাহ, আমি যতটুকু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আইসিটি বা আইসিটি নামে থাকুক কি না থাকুক, এটা ইনশাল্লাহ একটা চলমান প্রক্রিয়া হবে। যেগুলো আছে সেগুলো তারা শেষ করবেই, এটা ভালো জিনিস। বাট গুম কমিশন কি সেগুলো হ্যান্ড ওভার করছে? বিডিআর কমিশন কি তাদের কাগজগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করে দিবে? উই ডোন্ট হ্যাভ টাইম।
এই অবস্থায় আপনি যদি মনে করেন যে না আপনি একটা ইলেকশন দিবেন, সেই ইলেকশনটা একটা ভোট, এক গণভোট এবং জাতীয় নির্বাচন হয়ে গেল, সেখানে দায়িত্ব শেষ, দেন কোন প্রত্যাশায় আমরা আপনাদেরকে সরকারে বসাচ্ছিলাম? ড্রাইভিং সিটে আপনাদেরকে ড্রাইভার হিসেবে বসাচ্ছিলাম কেন? আপনারা আমাদেরকে গন্তব্য নিয়ে যাবেন, আপনারা তবে একই জায়গায় ঘুরতেছেন, মাঝে মাঝে পিছনের দিকে রিভার্স ট্র্যাকে চলে আসেন কেন? মেজর সুমন, আপনি দেখেন যে গুম কমিশনে আগামী 2-3 দিনের মধ্যে আগুন টাগুন লাগে কিনা, সব ছারখার হয়ে যাবে পুরা। কি করবেন আপনি? আগুন তো হ্যাঁ, লাগতেই পারে, তাই না? জি, তো মানে গুম কমিশনের মেয়াদ বোধহয় ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখনো এখনো মাসখানেক সময় আছে ওদের। তো যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আমার এখানে লাইটে বোধহয় সমস্যা করতেছে। তো আ আমি যে প্রসঙ্গটা একটু আ যেতে চাই যে সার্বিকভাবে আপনি বিএনপির রাজনৈতিক প্রস্তুতি কেমন দেখছেন? মানে বিএনপি তো ধরেন একটা বড় দল, সবার আগেই মনোনয়ন ঘোষণা করে দিয়েছে। এখন এটা নিয়ে আবার আরেক ভেজাল চারিদিকে। তো সব মিলে আপনার পর্যবেক্ষণ কি? বিএনপির প্রস্তুতি কেমন? জামাতের প্রস্তুতি কেমন? রাজনৈতিক সমঝোতা বা ঐক্য না হলে কিন্তু নির্বাচন ভালোভাবে হবে না। এটা আমরা কিন্তু সবাই বুঝি। তো সেই সমঝোতা এবং ঐক্য, মানে মিনিমাম ঐক্য, আমি বলতেছি না যে মানে আসন ভাগাভাগির ঐক্য। মানে যেই সমঝোতার জায়গাটায় পৌঁছানো দরকার সেটি কিন্তু এখনো হয় নাই। তো সেই জায়গাটায় নির্বাচন বা সবকিছু মিলায় আপনার সংক্ষিপ্ত একটা বক্তব্য নিতে চাই। জাস্ট একটা পর্যবেক্ষণ। দেখেন, বিএনপির কথা যেহেতু বলতেছেন, বিএনপি কিন্তু, আমি বিএনপিকে ভোট দেই কি না দিই, আমি বিএনপির রাজনীতি করি না করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে চিনে, বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ত্যাগ করে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। তিনি যে একজন নেতা ছিলেন বা রাজনৈতিক নেতা শুধু তা না, কিন্তু বাংলাদেশে সত্যিকারভাবে একটা রাষ্ট্র হিসাবে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার উনি প্রথম নিছেন। এক নাম্বার, উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরত আনছেন। উনি বাংলাদেশের যে সীমারেখা মানচিত্র, সেটা একজন সুন্দর শিল্পীর হাতে গাঢ় করে পৃথিবীর ম্যাপের মধ্যে উনি বসায় দিছেন। সেই বিএনপিকে কিন্তু আমি চিনি। আনফরচুনেটলি আজকে যখন আমি আপনি বিএনপির কথা বলতে চাই, তখন সেই জায়গায় আমাদের একটু হোঁচট খাইতে হয়। এখন হোঁচটটা কেন খাবো? সেটা কারণ হচ্ছে আমরা জানি বিএনপি এবং জামাত ২ টা রাজনৈতিক দলকেই টার্গেট করে কাজ করে, এবং একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে এর কাজটা বাংলাদেশে কিভাবে হয় সেটা নিয়ে বলবার জন্য। আমার যদি সুযোগ থাকে কখনো, আমি অন্য আরেকটা প্রোগ্রামে বলবো। বাট এতটুকু জেনে রাখেন, কোনোদিন কোনো নেম ট্যাগ লাগাই বা এর জামা পরে আমাদের মাঝখানে আপনার আমার পাশে যে আছে, আপনার আমার অফিসের যে কর্তা আছে, আমাদের রাজনৈতিক দলের অনেক নেতা আছে, আমাদের সরকারে অনেক আছে, তাদের মধ্যেই কিন্তু ঢুকে আছে। তারা হচ্ছে, না, তবে আমার একটা অবজারভেশন বলি এখানে এর ব্যাপারে। জি, হাসিনার হাসিনা যে উৎখাত হতে যাচ্ছে, অ্যা র এত আমরা অনেক বড়, বড় কথা বলি না? টেরও পায় নাই। নেপাল দেখেন, টেরও পায় নাই। শ্রীলঙ্কা দেখেন, নেপাল টেরও পায়নি। মালদ্বীপ দেখেন, টেরও পায়নি। সো আমার মনে হয় কি জানেন তো? আমাদের দেশের এই চরিত্রহীন যে জায়গাগুলো আছে আরকি, সেনা কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা। এই এর যে একটা জুজু চারিদিকে, এই জুজুটাকে তারা কাজে লাগায়। তারাই বলে যে, "ভাই আমার কাছে ইনফরমেশন আছে। আমারে কত দিবা? আমারে জি, কিন্তু জি, সচিব বানাইতে হবে। আমারে কিন্তু অ্যা মেজর জেনারেল বানায় দিতে হবে। তাইলে তোমারে আমি ইনফরমেশন দিব।" এটাই বুঝছেন তো? আমার জি, মনে জি। হয় না যে না, র আপনার এর আপনার ধারণাটাকে আমি আ উড়ায় দিব না। এটা অনেক ক্ষেত্রে সঠিক। তো এই ভারতীয় যেই প্রেশার বা ভারতীয় যে ইচ্ছা, সেই ইচ্ছাটা এই জামাত, বিএনপি সবার মাঝখানে চাপায় দেওয়ার একটা ইচ্ছা সবসময় আছে। তার এগেইনস্ট এ কিন্তু আমাদের এই বড় রাজনীতিগুলোকে কাজ করতেছে, এবং আমি যেহেতু এখন বিএনপির কথা বলব, বিএনপির ব্যাপারে বলি যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় আমরা দেখতে চাই যে হ্যাঁ, শহীদ জিয়া যে রাস্তাটা বেছে নিয়েছিলেন, হ্যাঁ, শহীদ জিয়ার মতো লিডার আমরা পাবো কিনা কখনো জানি না। বাট আমরা তো পরিবারতন্ত্রের মধ্যেই আছি এখন। তার মধ্যে থেকে তাহলে সেটা একটা ভালো দিকও আছে। আমি সেই লেগাসিটা আমি ক্যারি ফরওয়ার্ড করি। আমি দেখাই যে হ্যাঁ, আমার বাবা যেই রাস্তায় যেইভাবে বিজ্ঞতার সাথে জিনিসগুলো করেছেন সেটা করি। আমাদের সবাইকে যেই পর্যায়ে নেতা আছেন না কেন বিশ্বাস করতে হবে যে ঠিক আছে, আমার মধ্যে যদি নেতৃত্ব থাকে আমি ১০ টা লোকের ফালতু কথা শুনবো না। যদি আমার কথা ফালতু হয় প্লিজ আমার কথা শুনবেন না। বাট বিবেচনা করেন। ১ নাম্বার জিনিস হচ্ছে, আপনারা যেই এই প্রাথমিক মনোনয়নটা দিলেন, সেই মনোনয়নটা
অনেকে বলতেছেন সেটা জনাব তারেক রহমানের মনোনয়ন না, দলের একটা অংশের মনোনয়ন, তারা টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য এটা যে দেখতে যাচ্ছে না, এটা ওনার মনোনয়ন 237 আসনের যেটা, তার থেকে অ্যাপ্রুভ করা মনোনয়ন। তো সেখানে কিছু জিনিস আমরা দেখতে পাই যে কিছু, আপনি আলাপ করছিলেন এটা নিয়ে, এবং দেখেন আমি শুধু আলাপ করবো একটা জায়গায় ধরা দিই, যে আপনারা যে এইবার সামরিক বাহিনীর কাউকে মনোনয়ন দিলেন না, যে তিনজনের কথা বলা হচ্ছে ওনারা তো ডাইনোসর যুগ থেকে আছেন, ওনারা প্রাগৈতিহাসিক সম্পদ, পুরাতাত্ত্বিক সম্পদ হিসেবে এখন জাদুঘরে যাওয়ার সময় হয়েছে। তার বাদে বর্তমান প্রজন্মের যারা আছে তাদেরকে মনোনয়ন দেওয়াটা অন্তত 8-10 জন কেন জরুরি ছিল, সেটা হচ্ছে কি, এই 17 বছর 15 বছর প্লাস 111 এর 2 বছর বিএনপির বিরুদ্ধে যে বিষদগার এবং বিএনপিকে সশস্ত্র বাহিনী থেকে যেভাবে ডিস্ট্যান্সিং করা হয়েছে প্রপাগান্ডার মাধ্যমে, একটা লোককে আপনি ইলেকশনের আগে বলেন যে সে তার এত টাকা আর্থিক কেলেঙ্কারি সিঙ্গাপুরে ধরা পড়ছে, টাকা আনা যাবে না, তাকে আপনি পিটাইলেন। এই যে চরিত্র হনন করা হয়েছে পার্টির এবং পার্টির লিডারশিপের, সেই জায়গা থেকে কিন্তু তারপরে বাকি 15 বছর একইভাবে চলে গেছে। ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন তার বীরুত্তম খেতাবটা যখন কেড়ে নেওয়া হয়েছে, তখনও কিন্তু সেটাও একই উদ্দেশ্য করা হয়েছে। বিএনপি সেটার প্রতিবাদ করেনি, স্বাভাবিক। যদি আমি বালুর ট্রাক সরাইতে না পারি খালেদা জিয়াকে বের করবার জন্য সেই সময়টাতে, তাহলে আমি এটাও করবো না, স্বাভাবিক। এখন এই তার বিপরীতে বিএনপির দরকার ছিল খুব, যে বিএনপি যে স্বাধীনতার পক্ষে শক্তি এবং বিএনপি এই ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল, সেটা জাস্টিফাই করার জন্য, কানেকশনটা এস্টাবলিশ করার জন্য আমাদের যারা রিটায়ার্ড অফিসার আছেন, যারা সত্যিকারভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন, কাজ করেছেন মাঠ পর্যায়ে, অনেক ভূমিকা রাখছেন, তাদেরকে মনোনয়ন নিয়ে চিন্তা করা উচিত ছিল। দেন তাহলে হতো কি, ব্রিজিং দ্য গ্যাপ, সেই জিনিসটা হতো। পরে আপনারা বিবেচনা করে সেই এলাকার দেখলেন দুইটা জিনিস কাজ করেছে। জনাব তারেক রহমান নিজ থেকে বলছেন যে একটা হচ্ছে ইলেক্টেবিলিটি, একটা হচ্ছে খুব কম বিতর্কিত কাউকে নির্বাচন, দুইটা কোয়ালিটি থাকতে হবে মনোনয়নের ক্ষেত্রে, উনি বলে দিচ্ছিলেন। খুব কম বিতর্কিত এবং বাট ইলেক্টেবিলিটি, নির্বাচনে জিতে আসার যোগ্যতা। এখন ইলেক্টেবিলিটি মানে কি টাকা পয়সা? ভাই টাকা পয়সার খেলা আগামী ইলেকশনে ইনশাল্লাহ চলবে না, সেটা জনগণ ব্যবস্থা করবে। টাকা পয়সার খেলার দিন শেষ হয়ে গেছে। সুতরাং ইলেক্টেবিলিটি মানে সে যেই আদর্শে, সেই আদর্শে বিশ্বাস করে কিনা। এখন বাট আপনি আওয়ামী লীগ, বিএনপি, তাদের এই 2008, 2001, 1996, 91 সব ইলেকশনে গেলে একটা জিনিস কমন দেখতে পারবেন, তারা 8-10 জন সেনাবাহিনী বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ভালো অফিসারকে মনোনয়ন দেয়। কেন? সেটা কিন্তু একটা কারণ আছে। তারা সবসময় সেই সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান বা তার কাছাকাছি কোর্সের 1-2 জনকে দেয়। দেন জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি, যে মেজর জেনারেলস, তাদের ইকুইভ্যালেন্ট রিটায়ার্ড 1-2জনকে দেয়। দেন ব্রিগেডিয়ার জেনারেলস যারা নির্বাচনে তাদের ইউনিট পাঠায়, তাদের কাছাকাছি দেয়। এবং কর্নেল স্টাফ বা যারা নির্বাচনের ছকটা কিভাবে সশস্ত্র বাহিনী নির্বাচন পরিকল্পনা করবে, নিয়ম শৃঙ্খলা সহায়তা করবে, কেন দেয়? যাতে যে কোনো প্রয়োজনে তারা আগাম তথ্য পাইতে পারে যে বিশৃঙ্খলার ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়ার জন্য, এবং দরকার হলে তারা সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি টপ লেভেল পর্যন্ত যোগাযোগ করে বলতে পারে যে কেন আমার এই আগামীকালকে নির্বাচন, আমার এলাকায় এখন এই ধরনের বৈষম্য হচ্ছে। এবং আর্মির, আমি যেটা বলবো যে বন্ডেজটা সেটা এত যে সে শুনতে বাধ্য, সে বলবে স্যার ইটস ওকে, আমি ব্যবস্থা নিচ্ছি, কোনো বৈষম্য হবে না। এই যে লেভেল প্লেইং ফিল্ড এনশোর করা, এবং জনগণের একটা বড় অংশ যারা মনে করে আর্মি আমাদের সার্বভৌমত্বের রিপ্রেজেন্টেটিভ, সেই জায়গায় কিন্তু সবসময় প্রতিটা পলিটিক্যাল পার্টি রাখতে চাইছে। এটা কোনো দুষ্টু বুদ্ধি না, এটা হচ্ছে আপনাকে এইভাবেই আগাইতে হবে নিশ্চিত করার জন্য যে নির্বাচনে আপনি ওই জায়গায় সাপোর্টটা পাচ্ছেন। বিএনপি সেটা করে নাই। শুনুন ভাই, ধরেন আপনি যেটি বলছিলেন যে আমি তো নমিনেশন ঘোষণার পরপরই আমি একটা ছোট প্রোগ্রাম করছিলাম, আমি একটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন, দর্শক দেখতে পারেন। এই 237 জনের মধ্যে 12 জন হচ্ছেন এমবিবিএস ডাক্তার, সেনাবাহিনী থেকে আছেন 3 জন, এবং প্রশাসনের কোনো প্রতিনিধিত্ব আমি পাই নাই ওইভাবে, পুলিশের কোনো প্রতিনিধিত্ব আমি ওইভাবে পাই নাই, সাংবাদিকদের কোনো প্রতিনিধিত্ব আমি পাই নাই। মানে অর্থাৎ যে ধরেন যে একটা সমন্বিত যে একটা তালিকা দরকার ছিল বিএনপি, সেটা হয়নি। আর প্রথম কথা হচ্ছে বিএনপি সবার আগে কেন এইভাবে বড় দল সবার আগে যেভাবে মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, প্রাথমিক মনোনয়ন, সেটাও আমি মনে করি সেটা ওয়াইজ হয় নাই। এবং
মনোনয়নের জন্য ধরেন চার পাঁচটা নির্বাচন গেছে, এর মধ্যে ৩টা তো নির্বাচন। অনেকেই আগ্রহী নমিনেশন পেতে, এবং অনেকেরই স্বপ্ন যে আমি ১ মিনিট তারেক রহমানের সঙ্গে কথা বলবো, ১ মিনিট ম্যাডামের সঙ্গে কথা বলবো, বিএনপি একটা নমিনেশন পেপার কিনবো, একটা মনোনয়ন বোর্ডে যাব। মানে এগুলা কিন্তু উনি লন্ডন থেকেও কিন্তু করতে পারতেন, অনলাইনেও করতে পারতেন। এবং আমি বেশ কয়েকটা আসন নিয়ে মানে মিনিমাম ৮০টা আসনের ব্যাপারে ইনফরমেশন আছে আমার কাছে। এবং আপনি দেখবেন যে কারো বয়স ৯০, কারো বয়স ৮৯, কারো বয়স ৮৬, এ থাকার কথা ২ এ, এরে দিয়ে রাখছে ৩ এ, এ থাকার কথা ৩ এ, এরে দিয়ে রাখছে ৬ এ। অদ্ভুত একটা অবস্থা আরকি। এখন ভাই বয়স কোনো বিষয় না। আমরা সবাই বৃদ্ধ হব। কিন্তু আফটার জুলাই বিপ্লব আপনি ৯০ বছর ৮৬ বছরের মানুষজনকে যদি আপনি নমিনেশন দেন, ওরা কি এই মাঠের ফোর্সের সঙ্গে কমিউনিকেট করতে পারবে? তারেক রহমান সাহেব ফিরে আসছেন। আমি মনে করি যে ইনি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ফিরবেন। তো ফিরলে ১৮ বছর আগের বাংলাদেশের যে অবস্থা ছিল, মানে ১৮ বছরের পরের বাংলাদেশের মানুষের ঢাকা ঢাকা সহ বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন যেমন হয়েছে, মানুষের মনোজগতেও ব্যাপক পরিবর্তন হয়েছে। ১৮ বছর আগের প্রযুক্তি আর ১৮ বছর পরের প্রযুক্তি এক না। তারেক রহমান সাহেব এসে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, মানে এই সিচুয়েশনটা অ্যাডজাস্ট করে নির্বাচনের জন্য দলকে কতটুকু স্পিডি ওয়েতে নিতে পারবেন, সেটা এখন দেখার বিষয়। কারণ আমরা মনে করি না যে এই নির্বাচনে কোনো ধরনের অরাজকতা হোক, কোনো ধরনের মানে সিল মারার নির্বাচন হোক, অবৈধ কেন্দ্র দখল করে সেই জায়গাটায় এবং ইতিমধ্যে ধরেন বিএনপি যে তার ভাবমূর্তি যেভাবে নষ্ট করেছে, সেটি পুনরুদ্ধারের একটা ব্যাপার আছে কিন্তু। আবার ধরেন এখনো গণভোট আগে না নির্বাচন, মানে এগুলা নিয়ে এখনো জটিলতা আছে ভাই, অনেক জটিলতাই আছে। তো সব মিলিয়ে তারেক রহমান সাহেব ফিরে আসুক, তারপর দেখা যাক উনি কি করে, ওনার দল, ওনার ভাবনা। আমাদের তো আর এত ভাবনা না। আমরা বলতে পারি অবজারভার হিসেবে যে যেই জায়গাগুলো আমাদের মানে চোখে লাগছে বা সমস্যা মনে হচ্ছে সেই জায়গাগুলো তুলে ধরা। যেন আমরা চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো যেন শক্তিশালী হয়। রাজনৈতিক দলগুলো শক্তিশালী হলে আমাদের দেশ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে। আর আপনার কি মনে হয় যে জুলাই বিপ্লবের আগে পরে খাসলতে কোনো পরিবর্তন হয়েছে রাজনৈতিক দলগুলার? বা কি মনে সেটা হয়? আমি বিশ্বাস করতে চাই যে পরিবর্তন হয়েছে। বাট দেখেন আপনি বিএনপি এবং জামায়াত ২ টা দলই একজন আরেকজনের বিরুদ্ধে যে বিষোদগারগুলো করে, সেটা তো হওয়ার কথা না। সেটা আমাদের কমন টার্গেট। সেটা তো হওয়ার কথা ফ্যাসিজম, এবং তার সাথে ধরেন ফ্যাসিজমের এখন একটা লেজ রয়ে গেছে জাতীয় পার্টি। সেই লেজটা কেটে দেওয়ার জন্য কি করা দরকার? সেটার ব্যাপারে কথা বলুক। দেন যে বাইরের শক্তি যেমন ভারত আমাদের যাতে নির্বাচনকে প্রভাবিত না করতে পারে, সে ব্যাপারে ঐক্যমতে এসে সেই ব্যাপারে কথা বলা উচিত। ভাই দিন শেষে এই বিএনপি জামাত তারাই তো সাফার করছে বেশি, তাই না? দেশের জনগণ সাফার করছে সেই সাথে। তারা এই এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছে কোন মধুর লোভে। ধরেন বিএনপি, আমি জামাতের ব্যাপারে ২ একটা কথা বলছি। ইটস ওকে, তারা বলছে আমার সাথে ডিসএগ্রি করছে। সমস্যা হলো ভাই বিএনপি যে দলটাকে আমি অনেক ভালোবাসি, আমি কিছু সাজেশন দিতে চাইলে, আমার পয়েন্ট অফ ভিউ দিতে চাইলে বিভিন্ন জায়গা থেকে চিৎকার উঠে, ঘেয়ে ঘেয়ে উঠে। কেন রে ভাই? দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাটিটিউড। আপনাদেরকে কেউ যদি বলে যে আপনারা এই জায়গাটাতে করলে, আমরা মাঝে মাঝে ভালোবেসেও তো বলতে পারি। হুম। শুধু সমালোচনা মানে না যে আপনাকে পচানোর জন্য আমি বলছি তা না। সেই জিনিসগুলার সেই কালচারটা চেঞ্জ হয় নাই। ২ নাম্বার হচ্ছে আমি বলি, আপনি আলাপ করছিলেন এখানে একজন অতিথির সাথে, ব্যারিস্টার রাজ্জাকের সাথে, যে আমাদের সরকারকেও কিন্তু চিন্তা করতে হবে। তাদের লিগ্যাল ভ্যালিডিটিটা নিশ্চিত করে নিতে হবে। একটা ইলেকশন হোল্ড করার জন্য তাদের যে আইনি বৈধতা আছে, সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। এবং নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে ওয়াদা নেয়া যে হ্যাঁ, তারা সেই জিনিসটা দেখবে, এবং একই সাথে জুলাই, হ্যাঁ না যাই হোক, জুলাই বিপ্লবকে, জুলাই ঘোষণাকে, সেটাকে আপহোল্ড করতে হবে। সেই জিনিসটার একটা প্রমিস রাখতে হবে। দিন শেষে আমি আপনাকে বলবো, জামাত, একদম আমি আপনাকে বলে দিচ্ছি আর দর্শকদেরকে বলে, জামাত নির্বাচনে আসবে। যেই সিচুয়েশন যাই অনুকূল প্রতিকূল হোক না কেন, জামাত এই ইলেকশনে আসবে। বিএনপি এই ইলেকশনে আসবে। সরকার ইলেকশন করার জন্য তৈরি। নির্বাচন কমিশন ইলেকশন করার জন্য বলতেছে তারা তৈরি। একটা জায়গায় শুধু সবাই এই 3-0 সাথে 4-0 চলে আসতেছে।
সেটা হচ্ছে এই নির্বাচনটা আমরা কি একটা টোটাল পুরা করবার জন্য নির্বাচন এত তারিখে, আপনি বলছেন 5 তারিখে, আমার জানা মতে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনটা হবে ইনশাল্লাহ। তো সেটাকে আমরা একটা আইনি বাধ্যবাধকতা তো এখানে কিছু নাই, আমাদের করা দরকার করে দিয়ে চলে যাব সেই কারণে, তা না। এটা তো আমাদের স্বাধীনতার ইতিহাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে ভারত এবং আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হওয়া উচিত না। আমরা আমাদেরকে ভবিষ্যৎটা কিভাবে করবো সেটা, সেই জায়গার নির্বাচনটা আপনি কিছু জায়গায় এই ব্ল্যাঙ্ক রেখে, যে আমাদের একটা জায়গায় ঐক্যমত, আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করব, আমাদের ফোর্স কম থাকতে পারে, আমরা নিজেরা পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে মারামারি করে সিচুয়েশন খারাপ করব না, এই জায়গাটাতে জিরো হয়ে আছে ভাই। এই জায়গাটা যদি কাজ করেন, বডি ক্যাম্প লাগবে না, অন্য কিছু লাগবে না, ভারতের তোষামোদী লাগবে না, আওয়ামী লীগের ভোটার ক্যালকুলেশনে লাগবে না। সরি, আপনি যদি 1 মিনিট দেন, আমি যে জিনিসটা শুনতে চাই এবং বলি, এই জিনিসটা খুবই পেইনফুল। ধরেন কিছু ভারত প্রীতির কথা চলে আসছিল না কিছুদিন বিএনপি নেতৃত্বের বক্তব্যে, ধরেন আপনারা তো ওয়েস্ট করছেন আপনাদের যেই রিসোর্স, মুখের কথা। হাসিনার ফাঁসির পরে আপনাদের যে অবস্থান, আপনারা কি মুখ খুলে বলতে পারতেছেন যে হাসিনার ফাঁসি ঠিক হয়েছে, সঠিক রায় হয়েছে? কেউ বিবৃতিও দিতে পারতেছেন না। রকি আপনাদেরকে এমন কোনো মেডিসিন খাওয়ায় কোনো ক্যালকুলেশন দিছে যে তোমরা আওয়ামী লীগের ভোট নাও, সেটার ভোট 3 কোটি 4 কোটি, আর তোমাদের নিজের ভোটের সাথে বাকি যে আমরা যেটাকে বলি নিউট্রাল ভোটার, সাইলেন্ট ভোটার, তাদের থেকে বড় জোরে 1,50,00,000 পাবা, তার থেকে আওয়ামী লীগের ভোটটা তোমরা নিয়ে নাও, তোমাদের কাজে দিবে। প্লিজ, আওয়ামী লীগের কোনো লোক ভোট দিতে আসবে না, আওয়ামী লীগের কোনো ভোট বিএনপি জামাত আপনাদের কাছে যাবে না, এটা নিশ্চিত থাকেন। ওই হিসাব বাদ দিয়ে দেন প্লিজ। আপনারা দেশ, জাতি, জাতীয়তাবাদ এই জায়গায় স্থির থাকেন, ভোট আপনাদের হবে। ওটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন যে প্রায় 7.5 কোটি যে ভোটার, নতুন ভোটার যারা আসলে এখন পর্যন্ত ভোট দেয় নাই, 2001-এর পরে যাদের জন্ম, তাদের বয়স এখন 25। তো 2001 সালে যে ছেলে জন্ম তার বয়স এখন 25, সে এখনো ভোট দেয় নাই। তো তাদের মানসিক জায়গাটা বিএনপি বুঝতে পারছে কিনা, জামাত বুঝতে পারছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ধরেন আমরা মোটামুটি ধরেন আমাদের বিপ্লব সংস্কার এগুলা বিষ মেরে দিছে, এই এই অন্তর্বর্তী সরকারের নামে মুরব্বী বাহিনী সব শেষ করে দিছে। এর মধ্যে কিছু উপদেষ্টা এর মধ্যে যোগ দিছে বিএনপির সাথে, যারা আসলে যেন মানে পিঠ বাঁচাতে পারে, দেশ থেকে পালাইতে পারে, তারা এই জন্য সমঝোতা করে ফেলছে অলরেডি। তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা এত রক্তের বিনিময়ে যে ফ্যাসিজমকে আমরা হটালাম, আমরা সেই ঘুরে ফিরে আমাদের আসলে কোনো পরিবর্তন হইল না আরকি, সুমন ভাই। এটা হচ্ছে দুঃখের কথা। বিএনপি সমালোচনা করেন, ভালোর জন্যই সমালোচনা করেন। আপনাদের বলবে গুপ্ত জামাত। আবার ধরেন এখন ধরেন মনোনয়ন নিয়ে যখন কথা বলতেছি তখন আবার বলে যে তোমার এত মাথা ব্যথা কেন? বিএনপি যা খুশি তা করুক। তো এই হচ্ছে কি অবস্থা। মানসিকভাবে মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। সবাই সবার মতো ভাবছে যে আমি ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়াটাই তো বড় কথা নয়। টিকে থাকতে পারবেন কিনা, কতদিন টিকে থাকতে পারবেন। কারণ হাসিনার মতো ফ্যাসিজম তো আর আপনারা করতে পারবেন না। হাসিনার মতো দমন-পীড়নও আপনারা চালাইতে পারবেন না। তো সেই জায়গাটায় আমাদের অনেক শঙ্কার আরকি, অনেক জায়গা। আশা করি তারেক রহমান সাহেব দেশে ফিরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা সমঝোতার পরিবেশ তৈরি করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব। কারণ আমরা জুলাই সনদও দেখলাম ইউনূস সরকার কিন্তু গোঁজামিল করছে। যেদিন সনদ স্বাক্ষর হবে সেদিন সকালেও আপনার একটা ধারা নতুনভাবে প্রতিস্থাপিত হয়েছে। সো এই ইউনূস সরকারের অধীনে তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে ভাবসাব দেখতেছি, তাতে আমি গোঁজামিলে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে এত কিছু কেমনে গুছানো হবে। তিনটা নির্বাচনে সেনাবাহিনীর যারা অংশ নিয়েছিল তাদেরকে কিভাবে আপনি বাদ দিবেন? যারা হাসিনার কাছ থেকে ডেইলি অ্যালাউন্সও পাইছে, ক্যাশ টাকাও পাইছে, তাদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? পুলিশদেরকে কিভাবে বাদ দিবেন? কিভাবে কি করবেন? আসলে আমি আমি বুঝতে পারছি না। আশা করি সামনে আরো ক্লিয়ার হবে এবং নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিজমের সঙ্গে যুক্ত অনেকেই আছেন। এটা নিয়ে আমি নেক্সট একটা প্রোগ্রাম করব আশা করি। যেগুলো আমাদের কাছে তথ্য আছে আমরা তুলে ধরতে পারি ভাই। আপনারা যে যা খুশি সেটা করতে পারেন। মেজর সুমন আহমেদ, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। হোপ ফর দ্য বেস্ট, এটা ছাড়া বলার কিছু নাই। ও আজকে তারেক রহমান সাহেবের জন্মদিন, 61তম জন্মদিন। আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবং আমরা চাই যে তিনি দেশে ফিরে আসলে ভালো হইতো জন্মদিনের আগে। এটা আরেকটা উৎসবমুখর পরিবেশে তিনি করতে পারতেন আরকি নির্বাচনের আগে।
সবার সাথে মিলে। এটা আমি একজন দর্শকের একটা কমেন্টস থেকে হঠাৎ মনে হলো বিষয়টা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মেজর সুমন আহমেদ। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার কথা বলবো। আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে। না ভাই, আলহামদুলিল্লাহ যতটুকু আমরা বলতে পারছি সেটা নিয়ে লোকে যাতে পজিটিভলি নেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। দর্শক এখন যেটা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। নির্বাচনের খুব বেশি বাকি নাই, এর মধ্যে জটিলতার কোনো সমাধান নাই, জটিলতার জায়গাগুলো চলছেই। এখন পর্যন্ত অনেক কিছুই ঠিক হয়নি এবং জুলাই পরবর্তী যে সংস্কারের দরকার ছিল সেই সংস্কারের ঘোড়ার ডিমও কিছুই হয়নি। কোনো দিকেই কোনো সংস্কার হয়নি আসলে। মানে বেছে বেছে অযোগ্য গর্দভগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্বে এবং তারা নিজেরা পিঠ বাঁচানোর জন্য, গা বাঁচানোর জন্য তাদের মতো করে কাজ করেছেন, যার কোনো সুফল বাঙালি জাতি পাবে না, বাংলাদেশ পাবে না। এবং সকল কিছুই বিতর্কিত, সকল কিছুর মধ্যেই লেজে গোবরের অবস্থা। হাসিনার একটি রায় হয়েছে 15 মাসে। এ সেটি আদৌ কি হবে জানি না। ডক্টর খলিল গেছেন। আমি মনে করি যে এটা নিয়ে আর বাংলাদেশের কেউ যেন ইন্ডিয়ায় না যায়, ইন্ডিয়ান লোকজন যেন বাংলাদেশে এসে কথা বলে। ইতিমধ্যে আমাদের জ্বালানি উপদেষ্টা ইন্ডিয়া সফর করেছেন। ডক্টর খলিল গেলেন। আমি মনে করি যে আর কারো যাওয়ার দরকার নেই। ইন্ডিয়াকে এত আমরা তো গেছি, তাই না? এখন তোমরা আসো, আলোচনা করো, একটা সমাধানে যাও, দাদাগিরি বন্ধ করো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। পাশাপাশি এই শেষ সময়েও যদি কিছু করার থাকে ডক্টর ইউনূসের, 15 মাসের টোটাল একটা ফেলিয়ারের পরে সংস্কার বা এসব জায়গায় যদি কার্যকর যদি কিছু করতে পারেন, আমরা সেই আশা করব। আর না হলে রাজনৈতিক দলের দিকে আমরা তাকায় থাকবো। রাজনৈতিক দল আসলে কতটুকু কি করবে আমাদের সন্দেহ আছে। তারপর আমরা প্রত্যাশা করি যে এই জুলাই বিপ্লবটা যে কারণে হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে, সেভাবে সকল রাজনৈতিক দল পরিচালিত হবে। আমরা এটি কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।